উনি তো প্র্যাকটিক্যাল পিকচারটাই দেখেছেন অনেক দলই চায়। এবং এই জায়গায় দেখেন ওনার আরো একটা জায়গা একটু মার্ক করে দেওয়াটা জরুরি। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন মোটামুটি যে ডিসেম্বর হলে কম্প্রোমাইজড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইলেকশন, এই টাইপও একটা তার নোশনটা ছিল, আপনি মনে করতে পারেন হয়তো বা। তো আমার কথা 1.5 বছর ক্ষমতায় থাকার পরে ডিসেম্বরে যদি কম্প্রোমাইজড ইলেকশন হয়, তাহলে ওই পরবর্তী 5 মাসে কি এমন পরিবর্তন হবে যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ইলেকশন হবে? আমরা তো অতীতের প্রেসিডেন্ট ডক্টর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ছিলেন, তারপর ওই সময় 3 মাসের ভেতর অনেক চমৎকার একটা আমি যদি প্রশ্নটাকে একটু ঘুরাই বলি, যে ডিসেম্বরে জনাব তারেক রহমান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি মার্চ মাসে হন, কি এমন সমস্যা হবে? আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই সরকার যেভাবে জুন পর্যন্ত বলছে, এটা না বলে আমি জাস্ট আমার কথাটার প্রসঙ্গে বলছি, এই সরকার বলুক যে ঠিক আছে জুন না, ডিসেম্বরে হচ্ছে না, জানুয়ারিতে হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই টাইপ কোনো ডেটও তো আসছে না। যতবার করে বলছে ডিসেম্বর টু জুন, ডিসেম্বর টু জুন, কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো, আমার কাছে মনে হয় এটা কি, মানে ভয়টা কোথায়? আবার একটু ব্যাখ্যা করতে পারে এটার মধ্যে থেকে বিএনপি ভয়টা কোথায় পাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে ব্যাপারটা তো উল্টা ভাবে বলতে পারেন যে বিএনপি দাবি করলে সরকারের ভয়টা কি? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক দল, আমি ভালো খারাপ খালেদ ভাই, ভালো খারাপ এই ডিসিশন নেওয়ার আমিও কেউ না, আপনিও কেউ না, আমি ওই আলোচনা না যাই। রাদার আমি বলি ব্যাপারটা হলো, আপনি যে প্রশ্নটা করলেন সরকার কিসের এত ভয় পায়, এটাও তো তাহলে একই সাথে আলোচনা হওয়া দরকার, তাই? সরকারের এত ভয় কিসের? আমরা ভালো মানুষের মতো সরকার যেটাতে ভয় পাইতেছে সেটা আমরা মাইনা নেই, যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজ হবে, এটাই ভয়। সরকার দল কি সংস্কার করলো? তারা জাতির এত রাস্তাঘাটে এত বেশি চাঁদাবাজি করছে, এত ব্যস্ত রাখছে সরকার কোনো সংস্কার করতে পারে না। আপনি এটা মনে করেন? আপনি এটা মনে করেন? আমি প্রশ্নটা করতেছি, আমার মনে করেন বাদ দেন আপনি। আচ্ছা, তার মানে এই যে এই জাতীয় ধারণা, তো ধরেন একজন চাঁদাবাজি করলো, আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্টেট ফরওয়ার্ড গ্রেফতার করে নিয়ে চলে যাক, এটা তো সরকারের কাজ রে ভাই। সরকার এখন দেখেন সিনারিওটা আমি বলি, সরকার ব্যর্থতার দায়ভার কিভাবে চাপায়, এই উদাহরণটা আমি দিব খালেদ ভাই। আমার মনে হয় যে একটু যদি ফ্রিলি আমি বলতে পারি তাহলে উদাহরণটা দিতে পারি। এক মিনিটে বলেন। জি, সুস্পষ্ট একটা উদাহরণ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন এয়ারপোর্ট দিয়ে চলে গেল, অ্যাজ ইফ সরকারের কেউই জানতো না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে খুবই ক্লিয়ারলি দেখা গেল যে ওই জায়গায় বর্তমানের এসবি ডিআইজি ইমিগ্রেশনের দায়িত্ব যিনি আছেন এবং এসবি চিফের যারা দায়িত্ব আছেন, তাদের প্রত্যক্ষ পারমিশনের ভিত্তিতে তারা এয়ারপোর্ট ছেড়েছেন এবং ভিআইপি ট্রিটমেন্টেই আব্দুল হামিদ এয়ারপোর্টটা ছেড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বড় গলায় যে এটা তদন্ত করে যদি না বের করতে পারেন পদত্যাগ করবেন, কমিটিও খুলে দিয়েছিলেন, তার পদত্যাগ করা উচিত, এটা আমি সাথে একমত। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার প্রধানের দিকে আঙ্গুল তোলা না, শেষ হয় নাই, আমি আসছি। দেখেন, ঠিক এইটার জন্য পরবর্তীতে একজন নায়িকা নুসরাত ফারিয়া, ওই নুসরাত ফারিয়া ভালো কি খারাপ কি অমুক তমুক আমি এই আলাপে যাচ্ছি না, কিন্তু উনাকে এয়ারপোর্ট থেকে যেতে দেওয়া হলো না, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। তার পরবর্তীতে তাকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল, মানে 300 তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য দিলেন যে ছেড়ে যদি দিতাম তাহলে তো বলতেন ছেড়ে দিলাম কেন। উনি তো শপথ নিয়েছিলেন আবেগ বিরাগের মানে বশবর্তী হইয়া উনি কাজ করবেন না। তার মানে উনি কি এই জায়গায় আবেগ বিরাগের বশবর্তী হইয়া আব্দুল হামিদ যে চলে গেছে এই ব্যর্থতাটা ঢাকার জন্য আর একজনকে নিয়ে এসে এই যে কাজটা করছে, তার মানে সরকার কিভাবে ব্যর্থ হচ্ছে এই দায়িত্ব, এটা কি রাজনৈতিক দলের? আপনি যে বললেন একটু আগে যে বিএনপির জন্য কোনো কাজ করতে পারছে না, এই জায়গায় বিএনপির ইম্প্যাক্টটা কোথায় ছিল যে কারণে এত বড় একটা ব্লান্ডার করে বলবেন? এই জায়গায় ছিল না, নানা জায়গায় ছিল আর কি, এরকম আরো বহু জায়গা আছে। আপনি দেখেন মাঠ পর্যায়ে আপনি খোঁজ নেন, সাইদ আপনি মাঠ পর্যায়ে খোঁজ নেন। আমি তো বাংলাদেশের সাথে কানেক্টেড থাকি, মাঠ পর্যায়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা টেন্ডার ভাগিতে, প্রতিটা মানে আপনারে বিএনপির লোক কইব যে ওর সাথে আপনি গেঞ্জাম আসেন, আমি নেগোসিয়েশন করে দিচ্ছি। থানা দিয়ে আপনি কি করবেন বা আমার সাথে নেগোসিয়েশন করবেন না, মামলাগুলো আমি আপনার এগেইনস্টে দিব। আপনি খোঁজ নিয়ে দেখেন সাহেব, মানে আমি বাড়ায় আপনি যে বললেন না প্র্যাকটিক্যালি, আমি কখনোই কিন্তু বলছি না যে বিএনপি অপকর্ম করছে না, এটা আমার কনক্লুসিভ রিমার্ক। অনেক জায়গায় অপকর্ম হচ্ছে। বিএনপি কি ফেরেশতাদের দল? আমার মনে হয় বিএনপি প্রধান যারা আছেন তারাও দাবি করেন, অন্যান্য দলের ক্ষেত্রেও সেম কাহিনী। এই যে ছোট্ট একটা দল এনসিপি, এই এনসিপি তো থানায় কেউ গ্রেফতার করলে তারা গিয়ে সারানোর জন্য চলে যায়, জামাতের অনেক জায়গায় হচ্ছে। তার মানে এটা বাংলাদেশেরই পিকচার। এবং আমি কিন্তু কখনোই বলছি না যে এই দলটা কোনো অপকর্ম করছে না। আমি কি বলছি খালেদ ভাই? তার মানে আমার আর আপনার মতামতের জায়গায় পার্থক্য নেই। আমি যেটা বলার চেষ্টা করছি, প্রত্যেকটা ব্যর্থতার জায়গা রাজনৈতিক দলের পর যখন কামান দাগাবে, এর মিনিংটা হইলো এই সরকার নিজেও অনেক জায়গায় বড় বড় ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে। এইবার আমি আসি বাজেটের ব্যাপারটা নিয়ে, একটু দ্রুত বাজেটের ব্যাপারটা শেষ করে দেন। জি জি জি। তার মানে দেখেন, সরকার যদি এই জায়গায় অনেক ধরনের কাজ করতে, যেমন কালো টাকা সাদা করার যে পদক্ষেপ বা বিভিন্ন জায়গায়, এটা নিয়েও কেউ কেউ কথা তুলছে। ওই যে আপনি পুরস্কারগুলো নিয়ে কথাই বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছেন, তারও দুই একটা রেফারেন্স আছে। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এমনও আছেন যেমন ম্যাগসাসাই অ্যাওয়ার্ডও তারা পেয়েছে। সো ওই যে 9টা অ্যাওয়ার্ডের কথা বলছেন, তার ভিতরে কিন্তু অন্য আরো কয়েকজন আছেন। সো বিভিন্ন জিনিস যেটা আমার কাছে আইন কি বলে, একটু ছোট করে জানেন আইন কি বলে, যখন এই আইন ছিল না তখন আমি কর দিছি, পরে আইন হয়েছে, তারপরে কি আমার ভূতপূর্ব পুরস্কারের কর মাফ হয়ে যাবে? এটা তো সম্ভব না। না, এটা হওয়ার কথা। আমার আমি ওটাই বলছি, কিন্তু ভবিষ্যতে এই কাজটা আপনি যেহেতু ভবিষ্যতে নোবেলার যে পাবে আপনি ছাড়া, তাও একটু দেরি হবে তো।
না খালেদ ভাই, আমার মনে হয় যে বাংলাদেশে কেউ যদি নোবেল পায়, আপনি যেহেতু বলেন আমি একদমই যোগ্য মানুষ, আপনি পেয়ে যেতে পারেন, এবং পুলিশের পুরস্কার ডেফিনেটলি আপনার পাওয়া উচিত। দাদা, সেইজন্য আমি বলছি যে এটা পুরোটাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে চাপানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো যেই কর দিয়েছেন সেটা দিয়ে দিবেন, এবং ম্যাক্সেসাইজ যে আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, রাদার আমি এই পয়েন্টে যে পয়েন্টটা মেক করতে চাচ্ছিলাম খালেদ ভাই, সেটা হলো এই অপ্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে হয়তোবা দরকার ছিল না, রাদার যে জায়গাগুলো দরকার করার কথা ছিল এখন বলতে পারেন যে তাহলে কেন হইল না। অন্তর্বর্তীকালীন একটা সময়ের ভেতরে এইটাই ডামাডোল যে থাকবে, এটা হলো প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের ব্যাপার, এবং এই কারণে অন্য কোন ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বাজেটটা নিয়ে যে পরিমাণ মানে চার সাইডে হাইপ থাকে, আলাপ আলোচনা থাকে, এবার দেখবেন আলাপ আলোচনাটা কম, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটের যে প্ল্যানটা, আমার কাছে মনে হচ্ছে সবাই ওইটাই ধরে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই পুরো ইস্যুটা ম্যানেজ করা হয়তো ইলেক্টেড গভর্নমেন্টের মধ্যে যে হিউজ স্কেলে করে সেটা সম্ভব না, এই জন্য এই জায়গায় ফোকাসটাও কম আছে। না, থ্যাংক ইউ। আমার দুইটা প্রশ্ন নিয়ে আমি ডক্টর জাবিন আপনার কাছে আসতে চাই, যেহেতু সরকারের মানে সরকারের সাথে আমি এনসিপির মানে সম্পর্কের ম্যাট্রিক্সটা একটু আমি ধরতে চেষ্টা করছি, আমি না বাকি অনেকেই ধরতে চেষ্টা করছে। আমি এইটা বলি যে বিগত সরকারে আমরা অনেক কঠোর সমালোচনা করছি, এখনো করতেছি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পলিসি ছিল সেই পলিসির কঠোর সমালোচনা। কিন্তু আমরা দেখতেছি যে ভারত আজকে ইচ্ছে হচ্ছে কালকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, পরশু ভিসা নেওয়া কঠিন করে দিচ্ছে, কিন্তু বাংলাদেশের যে ভারতের সঙ্গে চুক্তি আছে, যেগুলি আমরা বলে আসছি এতদিন ধরে যে ভারতের ফরে চুক্তি, সেই চুক্তিগুলি প্রকাশ্যে আনার দাবি আমরা করতেছিলাম, সেই দাবি এনসিপি করতেছে কিনা, এবং ভারতের সাথে সেই চুক্তিগুলি বাতিল করার জন্য ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে কিনা। ডক্টর ইউনূস লিপ সার্ভিস দিচ্ছেন, তিনি ভারতের বিরুদ্ধে অনেক কাজ করতেছেন, কিন্তু আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখি নাই যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে গেছে। আই রিপিট, একটা দেখি নাই। আপনারা এনসিপি এটাকে কিভাবে দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার? এটা নিয়ে আসলে চুক্তির থেকেও বড় যে বিষয়টা আমি এখন আপনাকে একটু দেখি যে এই বিভিন্ন বর্ডার দিয়ে পুরো দেশে, আমাদের দেশে যে বিভিন্ন বর্ডার আছে, আজকের নিউজ আপনাকে আমি বলছি যে প্রায় 2000-এর মতো পুশিং হয়েছে, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমি দেখলাম যে অনেকটা উনি সারেন্ডার, যে দিল্লিকে চিঠি দিবেন, এবং এই পুশিং ঠেকানো যাচ্ছে না। এই যে পুরো বর্ডার দিয়ে যে প্রতিদিন ভারতীয় অবৈধ ভারতীয়দেরকে যে ঠেলে ঢুকানো হচ্ছে, এটার ব্যাপারে আমি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বিবৃতি বা কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের স্টেপ আমি কিন্তু এখনো দেখি নাই। সো এটার একটা বড় সমালোচনার জায়গা এবং বড় একটা দুশ্চিন্তার জায়গা। আর এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে আমরা বা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে আধিপত্যবাদ বিরোধী যে আমাদের একটা অবস্থান, এটা আমরা একদম শুরু থেকেই আমরা কিন্তু জানিয়ে আসছি, এবং আপনারা যখন জানিয়ে আসছেন তখন গত সরকারের সমালোচনা করতেছেন, কিন্তু আমি কিন্তু এনসিপির কাছে মাধ্যমে এই দাবি জানাতে চাই যে গত সরকারের সম্পাদিত চুক্তিগুলি ডক্টর ইউনূস সামনে আনুক, এবং তারা কেন এটা বাতিল করতেছে না এই সরকার, এটা জবাব দিক। না, সেটা এই চুক্তিগুলো সামনে আনার কথা বা দাবি, এটা আমি জানি না আপনি মিস করেছেন কিনা, এটা আমরা আমাদের বিভিন্ন জনের বক্তব্যে, আমাদের কথাবার্তায় সবসময় ছিল। যেহেতু বর্তমানে সংস্কার এবং নির্বাচন এবং এই কেন্দ্রিক আলোচনা রাজনৈতিক প্রাঙ্গণে বেশি হচ্ছে, হয়তো এর মধ্যে আপনি শোনেন নাই, কিন্তু এগুলো কিন্তু আমরা এনসিপি না, তার আগে থেকেই 5 আগস্টের পর থেকেই আমরা যেই প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছিলাম, নাগরিক কমিটি, এরপর এনসিপি, আমরা সবসময় এই চুক্তিগুলোর কথা কি আছে এগুলো আপনারা কিন্তু বলেছেন যে গত সরকার অনেকগুলি চুক্তি এরকম করেছে, কিন্তু এই সরকার যে এগুলিকে বাতিল করতেছে না এরকম কথা আপনারা বলছেন, আমি আসলেই শুনি নাই। আসলে খালেদ ভাই, এই আপনার গত প্রোগ্রামের পরে, আপনার গত প্রোগ্রামটা আমি দেখছিলাম, এটার পরে এই চুক্তির প্রসঙ্গটা আসলে একটু আলোচনায় আসে বা আপনার মাধ্যমে। তো এটার আমি তো ডিটেইলস, এটা কেন সরকার করছে না, আমি সরকারের কেউ না যে আমি এটা আপনাকে বলে দিতে পারবো, কিন্তু এই দাবিটা আমরাও তুলে দিচ্ছি। আপনারা দাবি করতেছেন, অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের। আমি পরের যে প্রশ্নটা করতে চাই যে সম্প্রতি আপনি ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমালোচনা করেছেন। এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুব সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কোটার বিরুদ্ধে যে আন্দোলন, তাতে সাফল্য আশা করে নতুন এক ধরনের কোটা, সেটাকে কিভাবে দেখছেন? আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি? জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি। মানে এটা কেন? মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরো অনেক বছর পর পর, এমনকি এটা জুলাই স্পিরিটে এগিয়ে চলে যাবে, সেগুলো করা হচ্ছে, এটাতে আপনারা আসলে কিভাবে দেখেন? খুব অল্প কথা যদি বলেন, লম্বা প্রশ্ন করার জন্য। না, এটা আমাদের যখন আহ্বায়ক সাহেব প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, যখন ওনার পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা হোয়াটএভার, তখন সবগুলো রাজনৈতিক দলে দেখা করেছেন। আমাদের কিন্তু ওনার সাথে দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই, যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদেরকে যে সঞ্চয়পত্র, মাসিক ভাতা, এককালীন টাকা দেওয়ার কথা ছিল, এটা যাতে বাস্তবায়ন হয়। এটা কিন্তু থেমে আছে, এবং এই বাজেটেও কিন্তু 405 কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে, এবং গ্যাজেটভুক্ত যেসব শহীদ পরিবার আছে, আহত যারা আছে 12,000-এর মতো, তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে। এবং এই যে জুলাই আহত বা শহীদ, এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই, এবং তাদের ভবিষ্যৎ, অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষমতা চলে গেছে বা